আচ্ছা, তাহলে এটা ওর বসের গাড়ি? নীল কোন কোম্পানিতে কাজ করে? প্রফুল্লের প্রশ্ন শেষ হওয়ার আগেই গাড়ি নিয়ে ওদের সামনে এসে দাঁড়ালো নীল। ওরা তিনজনেই নীলের গাড়িতে উঠে বসতেই গাড়িটা আনোয়ার শাহ রোড ধরে আদ্রিতার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। সকাল সকাল কলকাতার রাস্তাঘাট বেশ জ্যামে ঠাসা। এক এক করে সিগন্যাল পেরিয়ে নীল গাড়ি ছোটাচ্ছে। মামা, এবার আপনি কতদিনের জন্য ভারতে এলেন? গাড়ি চালাতে চালাতেই প্রশ্ন করল নীল। তুমি কি চাইছো প্রফুল্ল আজকেই চলে যাক? নীলের দিকে তাকিয়ে বাঁকা সুরে প্রশ্ন করল চিত্রা। কিন্তু নীল কিছু বলার আগেই আদ্রিতা চোখের ইশারায় নীলকে থামতে বলল। রাগে গা জ্বলে যাচ্ছে আদ্রিতার। অনেকক্ষণ ধরেই মায়ের এমন আচরণ দেখছে সে, তাই জানলার বাইরে গিয়ে কলকাতা শহরটা দেখতে দেখতে মনটা একটু শান্ত করার চেষ্টা করল আদ্রিতা। সেন পরিবার কি 10 দিনের মধ্যে 3 গুণ টাকা পাবে ফেরত, নাকি নবীনের প্ল্যান সাকসেসফুল হবে? আর যদি তাই হয়, তাহলে আদ্রিতার পরিবারকে কিভাবে রক্ষা করবে নীল? ওকে কি আরও অসম্মান সহ্য করতে হবে? মা কি কোনোদিন নীলকে মেনে নিতে পারবে? গাড়ির সিটে হেলান দিয়ে আদ্রিতা মনে মনে ভাবছিল, কারণ ও এতদিনে বুঝে গেছিল নীল যাই করুক না কেন ওর মা কখনোই নীলকে ওর প্রাপ্য সম্মান দেবে না। বাড়িতে ঢুকে নীল সোফায় বসে ক্লান্ত শরীরটা এলিয়ে দিল। তাই দেখে চিত্রা বলল, জামাই বাবা জীবন যে বড়ই ক্লান্ত হয়ে পড়েছে। একমাত্র জামাই বলে কথা, ও চাইলে আমি কিছু খাবার বানিয়ে আনতে পারি। চিত্রার আচমকা এই কথাগুলো বড় কানে লাগলো নীলের। নিজেকে চিমটি কেটে দেখল স্বপ্ন দেখছে না তো। কিন্তু মুহূর্তের মধ্যেই চিত্রা গজগজ করে বলতে লাগলো, এখানে বসে না থেকে শিগগির রান্নাঘরে গিয়ে লাঞ্চের ব্যবস্থা করো। ভগবান জানেন বসে বসে সময় নষ্ট করে কি যে এত ভাবে। আবার সমহিমায় এসে চিত্রা কথাগুলো বলল, বাদ দে চিত্রা, ওকে নিয়ে এত ভাবিস না। কেন ঘাঁটাচ্ছিস? থাকতে দে না ওকে ওর মতো। না দাদা, তুমি জানো না এত বছর ধরে শুধু বসে বসে আমাদের সংসারের অন্ন ধ্বংস করে গেছে। কুটো নেড়ে দুটো করেনি। ওর মতো মানুষকে দেখে কারোর মাথারই ঠিক থাকে না। একটা ইউজলেস, 8 কুঁড়ের 1 কুঁড়ে। কি করবি? জামাইবাবু চেয়েছিলেন বলেই তো আদ্রিতার কপালটা পুড়ল। এখন তো আর জামাইবাবুর ডিসিশনটা চেঞ্জ করতে পারবি না। বেশ বড় দীর্ঘশ্বাস ছেড়ে কথাটা বলল প্রফুল্ল। নীল এইসব কথার মাঝেই সোফা ছেড়ে উঠে রান্নাঘরে গিয়ে লাঞ্চের প্রস্তুতি শুরু করল। সেই সুযোগে প্রফুল্ল মামা আদ্রিতার পাশে বসে গল্প জমালো। আদ্রিতা, এইবার আমি দেশে ফিরেছি তোর আর এই সেন পরিবারের একটা রফা করতে। কিছুদিন আগে কানাডায় এক কোটিপতি ব্যবসায়ীর সাথে আলাপ হয়েছিল আমার। ওর ছেলে এখন কলকাতায় আছে, বেশ নামকরা কনস্ট্রাকশন বিজনেসম্যান। তুই চাইলে তোর এই মামা তোর বিয়ের জন্য ওই ছেলেটির সাথে কথা বলে রাজি করাতে পারে। ওই ছেলেটি তোর জন্য একদম উপযুক্ত পাত্র। প্রফুল্ল আদর করে আদ্রিতার মাথায় হাত বুলিয়ে কথাগুলো বলল। আসলে প্রফুল্ল চাইতো না আদ্রিতা মানে ওর ভাগ্নি নীলকে বিয়ে করুক, কারণ নীলকে প্রফুল্ল কোনোদিনও তেমন একটা পছন্দ করত না। কিন্তু আদ্রিতার বাবার শেষ ইচ্ছে এটাই ছিল, তাই এই বিয়ের বিরোধিতা কেউই তখন করতে পারেনি। তাই এক প্রকার জোর করেই প্রফুল্ল নীলকে জামাই ভেবে নিয়েছে। কিন্তু মাঝে মধ্যে ওর মনের সেই অপছন্দ সত্তাটা উঁকি দেয়। তার থেকে বড় কথা, আজ আর আদ্রিতার বাবা বেঁচে নেই। আর একজন প্রাপ্তবয়স্ক যুবকের শ্বশুর বাড়িতে ঘর জামাই হয়ে থাকাটা সমাজের কাছে চক্ষু লজ্জারও বটে। তাই প্রফুল্ল এখন চায় আদ্রিতার নতুন বিয়ে দিয়ে ওর ভবিষ্যৎ সুনিশ্চিত করতে। আদ্রিতা চমকে মামার দিকে তাকালো। ও বুঝতে পারল এতদিন পর হঠাৎ করে ওদের বাড়িতে আসার মূল উদ্দেশ্যটা কি। আদ্রিতা উঠে দাঁড়িয়ে অবাক হয়ে মামাকে বলল, মামা, আমার তো নীলের সঙ্গে বিয়ে হয়ে গিয়েছে না? তুমি এই কথাটা আমাকে বলছো কি করে? আদ্রিতার প্রশ্ন শুনে গম্ভীর গলায় ওর মামা বলল, তাতে কি হয়েছে? তোরা ডিভোর্স নিয়ে নিবি। দেখ, নীল ভালো, কিন্তু তোর যোগ্য নয়। শোন না, আমি যার কথা বলছি সে এখনো সিঙ্গেল। ওর কোনো গার্লফ্রেন্ডও নেই। ওর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রে, প্রচণ্ড প্রমিসিং। আমি চাই তুই ওকে বিয়ে করে কানাডাতে শিফট করে যা, তাহলে তোর মাকেও আমি কানাডায় নিয়ে আসতে পারবো। চিত্রা ওর দাদার প্ল্যানটা শুনেই পুলকিত হয়ে গেল। ওর মন আনন্দে ভরে উঠল। দাদা সত্যি? প্রফুল্ল বোনের জলজল করা লোলুপ চোখের দিকে তাকিয়ে বলল, আর যদি একে পছন্দ না হয় তাহলেও কোনো প্রবলেম নেই। কানাডায় আমার পরিচিত অনেক ব্যাচেলার ছেলেরা আছে, এক একজন এক এক রত্ন। তোর যাকে পছন্দ তুই তাকেই বিয়ে করবি। তুই, তোর মা, তোরা ওখানে সেটেল করে গেলে এই দেশের ঝামেলাও শেষ। আমিও নিশ্চিন্তে কানাডা সিটিজেনশিপটা নিয়ে নিতে পারবো। প্রফুল্ল যেন আরো কিছু বলতে যাচ্ছিল, কিন্তু ওকে থামিয়ে আদ্রিতা খুব জোর গলায় চিৎকার করে বলল, মামা, তুমি যতই বলো আমি কিছুতেই নীলকে ডিভোর্স দেব না। আদ্রিতার এই রূপ দেখে চিত্রা সোফা থেকে উঠে দাঁড়ালো। সে ফোঁস করে আদ্রিতাকে বলল, কেন রে, তুই কি এমন মধু পেয়েছিস নীলের মধ্যে?
তোর লজ্জা করে না সবার সামনে ওকে নিজের হাজব্যান্ড বলে পরিচয় দিতে? একটা অকর্মণ্যের ঢেকি, এত বার বেড়েছে ও। আজ দেখলি পুরো ফ্যামিলির সামনে কেমন তোর মামাকে ও অপমান করলো। এত বড় বড় কথা বলার সাহস ও পায় কোথায়? কেন, নীল কি এমন ভুল কথা বলেছে? সত্যি কথা বলতে কি, মামার ওই স্কিমটার উপর আমার নিজেরও কোনো ভরসা নেই, কিন্তু আমি সবার সামনে কোনো কথা বলতে পারিনি। নীল আমাদের পরিবারের ভালো চেয়েই তো কথাগুলো বলেছে, এতে দোষ কোথায়? দুহাত দিয়ে মায়ের কাঁধ ঝাঁকিয়ে আদ্রিতা বলল, নীল আর আগের মতো নেই মা। ও নতুন চাকরি জয়েন করেছে, ভালো টাকা পয়সা কামাচ্ছে, নিজের মতো করে নিজের শখ আহ্লাদ মেটাতে চাইছে। ওকে আর এইভাবে অপমান করো না প্লিজ। ওর আর কেউ নেই, আমরাই যদি ওকে এভাবে ডিসকারেজ করি তাহলে। শেষ কথাগুলো বলার সময় আদ্রিতার গলা ক্রমশ ধরে আসছিল। কি না কি একটা চাকরি পেয়েছে এমন ভাব করছিস যেন কোনো কোম্পানির সিইও হয়ে গেছে। ওই তো 2 পয়সার চাকরি বৃত্তি। আদ্রিতাকে থামিয়ে দিয়ে চিত্রা খেঁকিয়ে বলল, চাকরি করে কে বড়লোক হয়েছে? চাকরের চাকরি থাকবে সারা জীবন। ওর রোজগারের ওই অল্প টাকায় আমাদের কোনো লাভ হবে না, চিড়েও ভিজবে না ওই টাকায়। চিত্রার কথা শেষ হতেই প্রফুল্ল গম্ভীর মেজাজে আবারও বলা শুরু করলো, আদ্রিতা, তুই যত তাড়াতাড়ি সম্ভব নীলকে ডিভোর্স দিয়ে দে, আর নীলের দিকটা আমি দেখে নিচ্ছি। সেরকম হলে একটা কম্পেনসেশনের ব্যবস্থা আমি করে দেব। নীলকে নিয়ে তোর ভাবার কোনো দরকার নেই। বিনামূল্যে গল্প শুনতে নিচের ইনস্টল বাটনে ক্লিক করুন এবং পকেট এফএম ডাউনলোড করুন। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।